ছুটির দিনেও ফিলিং স্টেশনে অপেক্ষা। ডিপোর তেল পাওয়ার পর বন্ধ পাম্পগুলোতেও শুরু হয়েছে সরবরাহ। মজুত করে সংকট সৃষ্টির অভিযোগ মন্ত্রীর। বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। সরকার বলে তেল আছে কিন্তু 50% পাম্পই দেবো। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। ঈদের পর ক্রেতার আনাগোনা কম। রাজধানীর বাজারগুলোতে স্বস্তি ফিরেছে সবজির দরে। বেশিরভাগের দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। ব্রয়লার জাতের দাম কমলেও সোনালী মুরগির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 100 টাকার বেশি। মাছের বাজারেও আছে অস্বস্তি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ডিপো থেকে তেল আসার পর দুপুর থেকে বন্ধ ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়। আজ সকাল থেকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ ছিল। শুধু ডিজেল সরবরাহ করতে পেরেছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকেই ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুরের পর অকটেন পেট্রোল সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় এই সংকট আরও বাড়ছে। তাছাড়া চাহিদা মাফিক মিলছে না কাঙ্ক্ষিত তেল। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে পাম্পগুলো বন্ধ আছে ওইগুলোর ব্যবস্থা করেন, তাহলে ভিড়টা ভাগ ভাগ হয়ে যাবে। 6:30 এসে এখনো তেল এই অবস্থা। আর জ্বালানি মন্ত্রী বলে তেল মজুদ আছে, তেলের কোনো সময় ঘাটতি নেই। তাহলে পাম্প বন্ধ কেন? ঢাকা শহরে প্রতিটা পাম্প বন্ধ কেন? এই সকাল 6টায় দিছি সিরিয়াল, এই পর্যন্ত আইছি। এখন যদি 10 লিটার তেল দেয়, তাহলে তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। গাড়ি চালানোর ব্যাপারেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে চলে আসছি। গাড়ি কম চালাই, কিন্তু জেনারেটর যেটা চালাইতে হবে রোগীর জন্য, সেটা কি ঠেকানো সম্ভব বলেন? আমার এই মেঘনা থেকেও আমাকে তেল দিচ্ছে, আমার যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে। বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। আর আমি যে কনজিউমার লেভেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিবিসির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী। আপনার বাইকে 5 লিটার, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর হচ্ছে আপনার বড় যে ভেহিকেলগুলো আছে আপনার পাজেরো বা জিপ টাইপের, নোয়া টাইপের, এখানে 20 থেকে 25 লিটার। জ্বালানির তেল সরবরাহের খবর রাজধানীর পরিবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, চাহিদা মাফিক তেল কি সরবরাহ হচ্ছে? এছাড়া অব্যবস্থাপনার কোনো অভিযোগ কি আপনি পেয়েছেন? অব্যবস্থাপনার অভিযোগ সেভাবে ছিল না, তবে আমরা সকাল থেকেই যেটি দেখি যে কোনোখানেই আসলে অধিকাংশ জায়গাতেই, রাজধানীর অধিকাংশ জায়গাতেই আসলে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ ছিল না। এবং এই তেলের সরবরাহ না থাকার কারণেই আসলে গ্রাহকদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দেয় এবং সেই অসন্তোষ থেকেই আসলে তারা পরবর্তীতে তাদের মধ্যে এক ধরনের সংশয় এবং তেলের সংকট নিয়ে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। এবং অনেকেই বলছিলেন যে অনেকের মধ্যে এরকমও ধারণা কাজ করছিল যে ভবিষ্যতে এই সংকট আরও তীব্র হবে। তবে পরিবাগের এই ফিলিং স্টেশন এখানে কিন্তু নিয়মিত হারে দিয়ে যাচ্ছে এবং এখানে কোনো ধরনের কোনো অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়নি। এর আগে আমরা আসাদ গেটের কয়েকটি ফিলিং স্টেশনেও দেখেছিলাম, সেখানেও আসলে কোনো ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না। এখানে মূল যে বিষয়টি আজকে যেটি হয়েছে সেটি হলো, যেহেতু গতকালকে স্বাধীনতা দিবসের ছুটি ছিল, সে কারণে অনেক ফিলিং স্টেশনেই ডিপো থেকে তেল আনতে পারেনি। এই তেলের ডিপোগুলো বন্ধ থাকার কারণে সেখান থেকে গাড়ি আসেনি এবং গাড়ি না আসার ফলে যেহেতু এই তেলের সরবরাহ করা সম্ভব হয়নি, সেহেতু সকাল থেকেই ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল। আমরা এর আগে দেখেছি সকাল থেকেই ট্রাস্ট ফিলিং স্টেশনের সেখানে যানবাহনের দীর্ঘ লাইন, যে দীর্ঘ সারি চলে গিয়েছিল বিএএফ শাহীন কলেজ পর্যন্ত। এবং এ ধরনের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু আসলে হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তেলের সরবরাহ না পাওয়া। এবং এই যে তেলের সরবরাহ না পাওয়া, সেটি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি একটু একটু করে কাটতে শুরু করে যখন ডিপো থেকে তেলবাহী গাড়িগুলো এসে ফিলিং স্টেশনে তেল সরবরাহ করে। রোহি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে।
তারা মজুত করে বেশি লাভের চেষ্টা করছে, এমনটাই বলছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জের 68 মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হঠাৎ করে তেল সংগ্রহ শুরু করেছে মানুষ, এজন্যই পেট্রোল পাম্পে আগের চেয়ে চাহিদা বেড়েছে। এতে তাদের মজুদও দ্রুত শেষ হয়ে যাওয়ায় পাম্প বন্ধ হয়ে যায়। তবে হঠাৎ তেলের চাহিদা বাড়ার মধ্যে দুর্নীতি আছে বলেও মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। ছুটির দিন বাদে সপ্তাহের 5 দিনই সরগরম সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। সকাল থেকে বিকেল পর্যন্ত ডিপোর সামনে ভিড় থাকে ট্যাঙ্ক লরি চালক, পাম্প মালিক আর এজেন্টদের। তবে প্রত্যেকেরই অভিযোগ, ডিপো থেকে চাহিদা মোতাবেক তেল দেওয়া হচ্ছে না, কোনো প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ হচ্ছে না। সে বিষয়ে কথা বলতে নারাজ ডিপো কর্তৃপক্ষ। এ নিয়ে দাবি, ভোক্তা পর্যায়ে অতিরিক্ত তেল নিয়ে মজুত করা হচ্ছে। সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো, এখান থেকেই উত্তরাঞ্চলের 16 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল। ডিপোর সামনে ট্যাঙ্ক লরির ভিড় চোখে পড়ার মতন। বন্ধের দিন বাদে এই চিত্র নিত্যদিনের। লরি চালকরা আক্ষেপ করে জানালেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। আমাদের গাড়ি আগে আসছে, সবাই তেল পাইছে, এখন তেল পাচ্ছে না। ধরেন বগুড়াতে লিস্ট দেয়, আমাদের এলাকার গাড়িগুলো, অনেক গাড়িগুলো বসে থাকে, ড্রাইভার হেল্পারদের সংসারই চলছে। এটা সব এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি, যার কারণে এজেন্টের কিন্তু তেল খুব সীমিত দেওয়া হচ্ছে, মানে দেওয়াই হচ্ছে না বলতে পারি। একই অভিযোগ পাম্প মালিকদেরও। বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করতে প্রতিদিনই গলদঘর্ম হতে হচ্ছে। ডিপো থেকে জ্বালানি দেওয়ার আশা দিলেও আদতে যতটুকু তেল দিচ্ছে তা অপ্রতুল। কেউ আবার অভিযোগ করছেন, এজেন্টদের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে। 4 তারিখের মাত্র 1 গাড়ি তেল দিচ্ছে। বারবার আমি প্রতিবেদন দিচ্ছি, ইন্ডিয়ান দিচ্ছি, খালি আমাকে আশায় দিচ্ছে দিব দিব দিব, আমি পাচ্ছি না। আগে আমি তেল পাইতাম হয়তো সপ্তাহে 2 গাড়ি 3 গাড়ি বিক্রি হতো, এখন চাহিদা বেশি হচ্ছে, 5 গাড়ি লাগবে, কিন্তু আমাকে সপ্তাহে হাফ গাড়ি তেল দিয়ে এখন 50 তেল দেয়নি। কৃষকরা গালাগালি বাড়ে, পরিবহন সেক্টর গালাগালি বাড়ে, আমরা তখন ট্যাঙ্কি খুলে দেখা দিই যেখানে তেল আছে কিনা আছে, আমরা নিজেরা দ্বারা থেকে তাদের দেখা দিই, তারা আমাদের পর গালাগালি ভরে তারা চলে যায়। তবে এজেন্টরাও একই সুরে সুর মেলালেন। তাদেরও কথা, ডিপো থেকে বেশিরভাগই তেল পাচ্ছেন না। হাতে গোনা কয়েকজন যা পাচ্ছেন তাতে চাহিদা মেটে না। আমরা এজেন্ট মানে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কৃষক করে তেল পৌঁছা দেয়, আমরা তার পাম না, আমরা এজেন্ট। তাহলে আমরা এজেন্টে যদি তেল না দিয়ে যদি কৃষক কীভাবে বাঁচবে, কৃষক কীভাবে আবাদ করবে? আবাদ না করলে তো আমরা কৃষকের ঘরে তেলও পৌঁছাতে পারতেছি না, আমরা দিলেছি না আমরা পৌঁছাবো। কৃষক তেল কম পাচ্ছে তো এখন, তো তেল পাচ্ছে না কৃষক, যেভাবে দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। তেল ধরেন পামালা করে খালি তেল দিচ্ছে, কৃষক করে তেল দিচ্ছে না। তেল দিচ্ছে না, ধরেন যে 10টা এজেন্ট থাকলে 2 জনে দিচ্ছে, আর 8 জনই পাচ্ছে না। না পাওয়ার কারণে তেলের সংকট দেখাচ্ছে, হচ্ছে তেলকে পাওয়া যাচ্ছে না, তেল বিদেশ গন্ডগোল লাগছে, তেল আসতেছে। কেন চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ডিপো কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, গত বছরের চেয়ে এবার লিফটিং বেশি। 2025 সালে মার্চ মাসে যে পরিমাণ লিফটিং ছিল সেই অনুযায়ী কিন্তু এবারে ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হচ্ছে। তো ওনারা যেটা বলছেন যে গতবারের যে লিফটিংটা ছিল তার চেয়ে কিন্তু এবারে লিফটিংটা ওভার হয়ে গেছে। তো একটা জিনিস একটু আমরা মানে আমাদের কাছে মনে হচ্ছে যে কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা হচ্ছে একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে। দ্রুতই চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ি বন্দরের উদ্দেশ্যে 11টি তেলবাহী জাহাজ রওনা করার কথা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অবশেষে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর। ঈদের পর সরবরাহ বাড়লেও সেই তুলনায় ক্রেতা কম, তাই গোটা রমজান জুড়ে শতকের ঘর পার করা বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। শিম, পটল, বরবটি মিলছে 60 থেকে 70 টাকাতেই। কাঁচামরিচের দামও নিয়ন্ত্রণে, তবে করলা, গোল বেগুন, কচুর লতির দর এখনও চড়া। মাঝারি লেবুর দাম কমলেও এখনও বড় আকারের লেবু বিকোচ্ছে আগের দরে। একই চিত্র দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।
রমজান জুড়ে দাপিয়ে বেড়ানো সবজির দরে অবশেষে লাগাম টানা গিয়েছে। ঈদের ছুটি শেষ, কিন্তু কাঁচা বাজারে তার রেশ কাটেনি। এখনও ক্রেতা আনাগোনা কম। বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে। শিম, বরবটি রমজানে যেগুলো শতকের ঘরে ছিল সেগুলো এখন 60 থেকে 70 টাকায় মিলছে। তবে ক্রেতাদের দাবি এখনও কিছু কিছু সবজির দাম বেশি। ঈদের যে দামটা ছিল এখন তুলনামূলক একটু কমছে, কিন্তু লেবুর দামটা এখনো ওই অবস্থায় আছে, এখনো কমে নাই। টমেটো তো এরকম নিল 120 টাকা কেজি, পটল 120 টাকা কেজি, যেটা ঈদের আগে 80 টাকা 90 টাকা ছিল। বিক্রেতারা বলছেন ক্রেতাদের সমাগম এখন কিছুটা কম, এর তুলনায় সবজির যোগান অনেক বেশি, তাই দাম কিছুটা কমেছে। আগে তো আমার 120 টাকার নিচে কোনো সবজি আছে, 80-60। মানুষ আইসে না, বাইরের থেকে তো আইসে না। চিচিঙ্গা, করল্লা, একটা চাল বেগুন, এগুলোর দাম বেশি। এবার দক্ষিণাঞ্চলে সবজির বাজারের খবর জানতে আমরা যাচ্ছি ঝিনাইদহ নাসিমা আনসারীর কাছে। ধন্যবাদ। দাঁড়িয়ে আছি ঝিনাইদহের সবচেয়ে বড় সবজির বাজার ঝিনাইদহ হাটখোলায়। এখানে সবজির আমদানি ব্যাপক পরিমাণে হয়েছে, তার কারণে সবজির দাম কমে আসছে, এমনটি জানিয়েছেন বিক্রেতারা। উস্তে 60, বেগুন 50, পটল 50, আর শসা আছে আপনার 30 টাকা কেজি। আমদানি বেশি আছে, গৃহস্থরা মাঠে ধরতেছে বেশি, দাম একটু কমে যাচ্ছে। ক্রেতারা সবজি কিনে স্বস্তিতে আছেন। তারা জানিয়েছেন গত এক সপ্তাহ আগে যে সকল সবজির দাম 15 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হয়েছে, তা এখন 30 থেকে 50 টাকা কেজির ভেতরে চলে এসেছে। জিনিসপত্রের দাম তো ঈদের পরে একটু স্বাভাবিকই মনে হচ্ছে। ইনশাল্লাহ মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। অনেকটা বেশি ছিল, এখন একটু মানে সব ক্রেতাদের নাগালের ভিতরে আসছে আর কি। এখন একটু মোটামুটি কেনাকাটা করে একটু শান্তি পাওয়া যাচ্ছে। চলে যাচ্ছি উত্তরাঞ্চলের সহকর্মী লালমনিরহাটের আনিসুর রহমানের কাছে। লালমনিরহাট জেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে আজকে দেখা গেছে গত কয়েকদিনের তুলনায় সবজির কেজি প্রতি 10 টাকা 20 টাকা করে কমে গেছে। সরবরাহ রোজার পরে সরবরাহ প্রচুর রয়েছে বাজারে, যার কারণে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে। ঈদ পার হলে এখন তো মনে করো সবজির দাম মোটামুটি মনে করো 20-25 টাকা কমছে। পেঁপে ছিল 60 টাকা, এখন হচ্ছে 40 টাকা, অনেক কমছে। সজনা ছিল 200 টাকা কেজি, এখন আছে 140 টাকা কেজি। ক্রেতা বিক্রেতা মোটামুটি স্বস্তির আছেন তারা। তবে কিছু কিছু ক্রেতা তারা বলেছেন যে তারা আসলে সবজি সবসময়ই দরকার, যার কারণে এই সবজির দামটা আরও কমানো উচিত বলে তারা জানিয়েছেন। আমরা তো কুলাইতেই পারি না, সবেরই রেট বাড়া, কিভাবে আমরা চলবো খাবো। সরবরাহ তুলনামূলকভাবে যথেষ্ট বেশি, কিন্তু সেভাবে আমরা দাম সাশ্রয়ী পাচ্ছে। এই ছিল লালমনিরহাটের সবজি বাজারের সবশেষ খবর। হঠাৎ করেই অস্বস্তিতে মাছ মুরগির বাজার, যেন দাম বৃদ্ধির কোনো প্রতিযোগিতা শুরু হয়েছে। নদীর মাছের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সোনালী ও দেশি মুরগির দর, বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। সরবরাহর সংকট আর বাড়তি পরিবহন খরচের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, তবে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিমের বাজার। ঈদের পর থেকে চড়ছে মাছের বাজার। সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছ কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম আর পরিবহন খাতে জ্বালানির সংকটের প্রভাব। সাধারণ পরিবারের জন্য, আমাদের জন্য তো বাজেট ফেল, এগুলো তো মানে বাজেট ছাড়া হয়ে যাচ্ছে। মাছের দাম তো প্রচুর, শুধু মাছ না, দ্রব্যমূল্য সব জিনিসের দাম বেশি, অনেক বেশি। দাম দিয়ে পাটি কিনে এনে ধরেন কেজিতে 50 টাকা বাড়ছে, কোনোটায় 100 টাকা বাড়ছে, কোনোটায় 20 টাকা বাড়ছে। দাম বাড়ছে ওই যে লোকজন সবাই এসে পড়ছে, মাল কম, এই জন্য দাম বাড়ছে। স্বস্তির দেখা নেই মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। সোনালী মুরগি রমজানে বিক্রি হয়েছে 330 টাকায়। সেই একই মুরগি কেজি প্রতি 100 টাকা বেড়েছে। আর দেশি মুরগির মাংস কেজিতে 750 টাকা নিচে মিলছেই না। পাকিস্তানি মুরগিটা খাইতাম আমরা 280 বা 300 টাকা, হ্যাঁ সেই মুরগিটা হয়ে গেছে 400 টাকা, মানে 100 টাকা বেড়ে গেছে। কারাকারি লাগে যায় দোকানদারে, অল্প কিছু মাল আছে, 3 দিন মালই পাইনি, আজকে কয়টা পাইছি 400 টাকা কেজি কিনে আনছি। মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা ডিমের বাজার। লাল ডিমের ডজন 105 থেকে 110 টাকায় মিলছে। হাঁসের ডিমের জন্য গুনতে হচ্ছে 180 টাকা। 10-12 দিন পর একটু বাজারটা ভালো তো সম্ভাবনা আছে। আপাতত বাজার আগের বাজারে আছে, রমজান মাসে যে বাজার ছিল এই 10-5 টাকা শতকরা বাড়ছে। এখন যে অবস্থায় আছে বাজারে, এভাবে থাকলে সবার জন্যই ভালো থাকে। লাগামহীন এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি মিলাতে হিমশিম খাচ্ছে তারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ, তদারকির অভাবে ইচ্ছামতো দাম হাঁকানোর সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। গত 3 মাসে বেড়েছে দেশে বিদেশি ঋণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $93 বিলিয়ন, বেসরকারি খাতে $20 বিলিয়ন ছাড়িয়েছে। 3 মাসের ব্যবধানে ঋণ বেড়েছে $1.3 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ডিসেম্বরের প্রান্তিক দেশ শেষে দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে $113 বিলিয়ন। এর আগে সেপ্টেম্বরের প্রান্তিকে এই পরিমাণ ছিল $112 বিলিয়ন, কিছু বেশি। ডিসেম্বর প্রান্তিকে আকু পেমেন্ট না হওয়া এবং অফশোর ব্যাংকিং ইউনিটে ডলারের প্রবাহ বাড়ার কারণেও ঋণের পরিমাণ বেড়েছে। ওই সময়ে প্রায় $400 মিলিয়ন বিদেশ থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে এসেছে, যা মোট ঋণে যোগ হয়েছে। ইরান যুদ্ধের পরিণতি বিশ্বে করোনা মহামারীর মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এই যুদ্ধ এরই মধ্যে বিশ্বের উৎপাদন ব্যবস্থা ও সাপ্লাই চেইনে প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিণতি এখনই সঠিকভাবে অনুমান করা কঠিন। বিবদমান পক্ষগুলো হয়তো বিষয়টি বুঝতে পারছে না, কিন্তু আমাদের জন্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। এখন পর্যন্ত পাওয়া মূল্যায়ন অনুযায়ী সংঘাতকে করোনা মহামারীর সাথে তুলনা করা যায়। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।